শুনছেন। এছাড়াও শান্তি বলেছেন, ভাই আমার এসএমএসটা প্লিজ পড়বেন। পড়ে ফেললাম আপনার এসএমএস। জুয়েল ময়মনসিং থেকে লিখেছেন, হ্যালো ভাইয়া, কেমন আছো? আমি এবং আমার এক ছোট ভাই ভূত এফএম শুনছি। দিস ইজ রিয়েলি গ্রেট। একসঙ্গে সবাই মিলে এতগুলো মানুষ একসঙ্গে শুনছেন। অ্যান্ড আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আমি নেক্সট এক্সপেরিয়েন্সে চলে যাচ্ছি এবং এটি আমাকে পাঠিয়েছেন আরো একজন, তার ঘটনাটা আমি পড়ছি। লিখছেন আমাকে, প্রিয় রাসেল ভাইয়া, আপনি নিশ্চয়ই ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আমার বন্ধুর সাথে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। সময়টা বর্ষাকালের এক রাত, ঘড়িতে সময় প্রায় 11:30। বাইরে তখন তুমুল বৃষ্টি। আমার এক বন্ধু সেদিন তাদের বাসায় সম্পূর্ণ একা। একটু জানিয়ে নেই, ওর মা 1 সপ্তাহ হয় সেই বাসাটায় গিয়ে উঠেছিল। বাসাটা ছিল 6 তলা, ওরা থাকতো 5ম তলায়। বাসাটার 4 তলায় থাকতো বাড়িওয়ালারা এবং সবার ওপরের তলাটা ছিল খালি। যা হোক, বৃষ্টির কারণেই হয়তো সেই সময়টা লোডশেডিং চলছিল। আমার বন্ধুটি মোমের আলোয় খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। বাইরে তখন বৃষ্টি কমেনি এবং বোধহয় আরো খানিকটা বেড়েছে। খানিক বাদে ওরা হঠাৎ করেই ওর ঘুম ভেঙে যায়। কেন ভাঙে তা বলতে পারে না। ঘড়িতে সময়টা তখন রাত 2:10। ওর ঘুম আসে না, আর তাই ও শুয়ে শুয়ে ফোনে গেমস খেলতে থাকে। হঠাৎ সে তার ঘরের পাশে খাবার ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। খুটখাট কিছু আওয়াজ অনবরত হতে থাকে, যেন কেউ সেখানে বসে খাচ্ছে। অথচ ও ছাড়া পুরো ফ্ল্যাটে দ্বিতীয় কোনো মানুষ ছিল না। ও একটু ভয় পায়, তবে মনকে প্রবোধ দেয় এই ভেবে যে রাতের বেলায় এমন শব্দ হতেই পারে, ভয়ের কিছু নেই। শব্দগুলো তখনও চলছিল এবং এক সময় তা স্পষ্ট শুনতে পেল সে। কেউ একজন জগ থেকে গ্লাসে পানি ঢালছে এবং 6-7 সেকেন্ড পর গ্লাসটি টেবিলে রাখার আওয়াজও পেল, যেন সত্যি কেউ পানি খেল। এবার আমার বন্ধুটি সত্যি প্রচন্ড ভয় পেয়ে যায়। রাত 2টার পর খালি বাসায় তার ঘুম ভেঙে গিয়ে পাশের ঘরেই এমন স্পষ্ট খাওয়া দাওয়ার শব্দ পেলে অতি সাহসীরও কি হাল হয় সেটা আপনারা বুঝতেই পারছেন। যা হোক, সে সাহস করে শোয়া থেকে উঠে বসে। ভেবে পায় না কি করবে। ঘরে চোর ঢোকে এবং ঘরে চোর ঢোকার যদি কোনো সম্ভাবনাই ছিল না, তবুও তার মনে ক্ষীণ আশঙ্কা জেগেছিল এবং ক্ষীণ আশঙ্কা জাগে সেটি যে চোর হয়তো ঢুকতে পারে, হয়তো ভয় কাটানোর জন্যই। তবু সে আল্লাহর নাম নিয়ে পা টিপে দরজার কাছে গিয়ে খাবার ঘরে উঁকি দেয়। তখন আর শব্দ নেই। মোমবাতি জেলে নিয়ে সে পুরো ঘরটা ভালো করে দেখে নেয়, না, কিছু নেই। খাবার টেবিলটাও একদম খালি, শুধু 2টো গ্লাস এবং 2টো গ্লাস আছে সেখানে। সে হতবাক হয়ে যায়। অলৌকিক কিছুর ভয় তাকে পেয়ে বসে। সে কোনো মতে গিয়ে আবার শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর শুরু হয় আসল সমস্যা। সে স্পষ্ট শুনতে পায় তাদের ওপরের ফ্ল্যাটে কিছু একটা হাঁটছে। পায়ের আওয়াজটা থেমে থেমে হচ্ছে এবং দেয়ালে আঁচড় কাটলে আর হাত দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন কাউকে আটকে রাখা হয়েছে ওই ফ্ল্যাটে। সে মুক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ওপর তলাটা ছিল পুরোটাই খালি। বন্ধুটি নিজেকে আর বিশ্বাস করতে পারছিল না, তাই সে তার মোবাইলে রাতের ওই ঘটনাটা এসএমএস এ লিখে সেভ করে রাখে। ভাবে যে পুরো ব্যাপারটা হয়তো তার হ্যালুসিনেশন বা নাইটমেয়ার কিনা, তার সকালে সেই এসএমএস দিয়ে প্রমাণ পাওয়া যাবে। সে ঘুমানোর জন্য খুব চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না, কারণ আওয়াজের মাত্রা আরো তীব্র হতে থাকে, সঙ্গে তার ভয় আরো বাড়তে থাকে। তাই সে অস্থির হয়ে ফোন করে তার মাকে, যিনি ওই সময় গ্রামে ছিলেন। সব শুনে আন্টি সম্ভবত বিশ্বাস করেন নাই এবং তাকে সাহস দেওয়ার জন্যই বললেন যে তুমি একটু ওপরে যাও বা কোথা থেকে ঘুরে আসো, ছাদে যাও বা কোন জায়গা থেকে ঘুরে আসো, একটু ভালো লাগবে। মায়ের কথায় সাহস ফিরে পায় সে। একটা টর্চ আর ছাতা নিয়ে বেরিয়ে পড়ে ঘর থেকে। তখন সময় রাত 3টার মতো হবে। বৃষ্টি হালকা থেমে এসেছে, আওয়াজ একদমই নেই। সে যখন কিছু না ভেবেই সিঁড়ি দিয়ে উঠে ছাদের দরজাটার কাছে যায় এবং টর্চটা জেলে দরজায় দাঁড়িয়েই পুরো ছাদটা দেখে, হঠাৎ ছাদের একটা কোণায় তার চোখ আটকে যায়। সে দেখে কেউ একজন এত রাতে এত বৃষ্টিতেও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না, তবে বৃষ্টিতে আবছা বোঝা যাচ্ছিল যে ওখানে কেউ আছে। বন্ধুটির একবারও ওই জিনিসটির অদ্ভুত বা ভয়ের ব্যাপারটা
খেয়াল হলো না, খুব স্বাভাবিকভাবে নিল সে। তার মনে হলো যাক, এতক্ষণ পর একজন মানুষের দেখা পাওয়া গেল। সে ছাতা খুলে ছাদে ঢুকে পেছন থেকে তার দিকে এগিয়ে গেল এবং দেখলো 16-17 বছর বয়সী খুব চিকন একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে ছিল বন্ধুটির দিক থেকে উল্টো দিক ঘুরে। তাই চেহারা না দেখা গেলেও বোঝা গেল তার শরীর এবং পরনে সাদা ফতুয়া আর পাজামাটা সম্পূর্ণ ভেজা। সে কোনো নড়াচড়াই করছিল না, এমনকি ছাদে দ্বিতীয় কারো উপস্থিতি পেয়েও না। তাই আমার বন্ধুটি আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, এই ছেলে, এত রাতে ছাদে উঠে বৃষ্টিতে ভিজছ কেন? কোথায় থাকো তুমি? বন্ধুটি বোধহয় খানিকটা ভয় পেয়ে নার্ভাস হয়ে এত প্রশ্ন জিজ্ঞেস করে বসে এবং কারণ ততক্ষণে ব্যাপারটা বেশ অস্বাভাবিক সেটা সে বুঝতে শুরু করেছে। ততক্ষণে ছেলেটিও ঘুরে দাঁড়িয়েছে এবং চোখ দুটো ছিল তার কোটরে ঢুকে থাকা, কিন্তু বড় বেশি উজ্জ্বল। মুখটা ছিল রক্তশূন্য, ফ্যাকাশে। সে বন্ধুটির দিকে তাকিয়ে রাগতে স্বরে বলল, এটা আমারই বাড়ি, আমি এখানে থাকি। কিন্তু সেই মুহূর্তে যা হলো তা মনে হয় মাঝরাতে বৃষ্টিতে একা দাঁড়িয়ে থেকে সহ্য করার ক্ষমতা কারো নেই। কথা শেষ করেই ছেলেটি নিজেকে এলিয়ে দেয় ছাদের বাইরে, অর্থাৎ সে ছাদ থেকে নিজ ইচ্ছায় নিজেকে ফেলে দেয় নিচে। ভয় আর আতঙ্কের শেষ সীমানায় পৌঁছে যায় আমার বন্ধুটি এবং তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। তার আগে সে চিৎকার করেছিল কিনা সেটি তার মনে নাই। সকালে তার জ্ঞান ফেরে এবং জ্ঞান ফিরে সে নিজেকে আবিষ্কার করে তার শোবার ঘরের বিছানায়। চারপাশে বাড়িওয়ালাদের পরিবারের লোকজন, পুরো বাড়ির আরো কিছু লোকজন তাকে ঘিরে রয়েছে। বন্ধুটি পাগলের মতো চিৎকার করে আর বলে, ছেলেটি কি মরে গেছে? তোমরা ওকে বাঁচাও। সবাই জানতে চায় কেন সে এত রাতে ছাদে গিয়েছিল আর কি বা হয়েছিল। আর সবচেয়ে অবাক হয়ে বাড়িওয়ালা প্রশ্ন করল, কোন ছেলে? সে সব ঘটনা খুলে বলে এবং ছেলেটির বিবরণও দেয় সবাইকে। সব শুনে বাড়িওয়ালা আন্টি কান্নায় ভেঙে পড়েন। সবাই এই ঘটনায় খুবই অবাক হয়। অবশেষে জানা যায় ছাদে ওর দেখা সেই ছেলেটি ছিল বাড়িওয়ালা আন্টির 3 ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে। তবে তাকে সামনাসামনি আবার দেখার কথা সবার কাছে অবিশ্বাস্য ঠেঙে, কারণ ছেলেটি ছিল মানসিক ভারসাম্যহীন। বয়স ছিল তার 17। অতিরিক্ত পাগলামির কারণে তাকে বেশিরভাগ সময় 6ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বন্দী করে রাখা হতো। বছর 2 আগে এক রাতে দরজা খোলা পেয়ে সে ছাদে গিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এরপর থেকেই 6ষ্ঠ তলায় অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। কেউ থাকতে পারত না, কারণ অনেক বাজে এক্সপিরিয়েন্স হতো ভাড়াটিয়াদের। একবার একটি পরিবার ভাড়া আসলেও তাদের 14-15 বছর বয়সী একটি ছেলের সাথে কিছু একটা হয় যাতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অপ্রাকৃত বা আদিভৌতিক যাই বলা হোক না কেন, এই ঘটনাটি গ্রহণযোগ্য ব্যাখ্যা আমার জানা নেই। না আমার বন্ধু ছেলেটিকে চিনত না এই বাড়ির কোনো ঘটনা সে জানত। তবে হয়তো প্রকৃতির কোনো অজানা খেয়ালই আবার ঘটনাটিকে ফিরিয়ে এনেছিল। শরীর ধ্বংস হয়ে গেছে, আত্মা নেই। মৃত্যুর পরেও হয়তো মৃত সেই মানুষটির আত্মা ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে। ছেলেটির আত্মাও হয়তো সবাইকে তার কথা ফের স্মরণ করিয়ে দিচ্ছিল এমন একটা ঘটনার মধ্যে দিয়ে। এবং তারপরে তিনি লিখেছেন, এই হচ্ছে ঘটনাটা এখানে শেষ। এবং তারপরে তিনি লিখেছেন যে, ভাইয়া, আমি গতবারে ঘটনা পাঠিয়েছিলাম, সেটা পড়ার কথা থাকলেও পড়া হয়নি, কারণ আমি এরকম ধরনের আরেকটা ঘটনা তিনি পাঠিয়েছিলেন এবং আমি বলেছিলাম যে এটা আপনি কোনো বই থেকে পেয়েছেন কিনা বা অন্য কোনো জায়গা থেকে পেয়েছেন কিনা, এবং তিনি আমাকে অ্যাসিওর করেন যে না, আমি কোনো বই থেকে পাইনি বা আমি এই ঘটনাটা অন্য কোনো জায়গা থেকে পাইনি, এটা আমার একান্ত নিজের ঘটনা, কিন্তু আমার লেখার স্টাইলটা হয়তো এরকম, যে জন্য আপনি বিভ্রান্ত হচ্ছেন। তো আমি এবার আর ভুল করি, তার যখন সেকেন্ড ঘটনাটি আমি পেয়েছি তখন সেটা আমি পড়ে ফেলেছি। নামটি বলে দেই, তার নাম ফয়সাল আবির সাভার, ঢাকা থেকে তিনি এই ইমেলটি করেছিলেন। আমরা অনেকক্ষণ ধরে অনেক ঘটনা শুনেছি। তারপরে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ছোট্ট একটা ব্রেক নেব এবং ব্রেকের পরে ফিরে আসবো আবারও। এবং সেই পর্যন্ত যারা SMS পাঠাতে চান তাদেরকে SMS পাঠানোর নিয়মটি বলে দেই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর এখন একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসবো। স্টে টিউন টু রেডিও ফুর্তি and don't stop the Furti. Hot FM, haunted by Airtel. শুনছেন সব